সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। আগামী নির্বাচন এই ব্যবস্থার অধীনেই হবে। ঢাকাকে বাসযোগ্য করতে এখনই সচেতন হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। বৃক্ষমেলার উদ্বোধন করে বললেন, শিশু জন্মের সাথে সাথে একটি করে গাছ রোপণ জরুরি। পাহাড় ধসে বান্দরবানের লামায় 5 জন ও কক্সবাজারের চকরিয়ায় 2 শিশুর মৃত্যু। 4 বিভাগে বন্যার আশঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। সংবিধানে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের 15 সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের 15 সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে পরিবর্তন আনে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, গণভোটের বিধান বাতিল সহ কয়েকটি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয়। এছাড়া 15 সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক, খ, 44 2 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। সেই সাথে 15 সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয় হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আলাদা 3টি আপিল হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সবগুলো আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে। ফলে সংবিধানে ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। আদালত থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা পেলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সাংবিধানিক ব্যবস্থা এবং এটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটা ব্যবস্থা। কাজেই দীর্ঘ 2 বছর আগে আমরা এই 15 সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম, তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি হলো। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও এর কাঠামো ও গঠন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি থাকার কথা জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, এখন সংসদকেই তা ঠিক করতে হবে। গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে। এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন কাঠামো কেমন হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সংসদ ঠিক করতে পারবে। কিন্তু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরো রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা নির্ধারণে এখন সংসদের আইন প্রণয়নের দিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক অঙ্গন। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। আদালতের রায় এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী নির্বাচন পদ্ধতি ঠিক হবে। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালের যে নির্বাচন হলো সেটা বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে 13 সংশোধনের বিল এনেছিলেন। এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য
লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ঢাকাকে বাসযোগ্য করতে এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুর জন্মের সাথে সাথে অন্তত একটি গাছের চারা রোপণ জরুরি। রাজধানীতে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ইকোসিস্টেম ঠিক রাখার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেশকে সকল প্রাণ আর প্রাণীর বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে বসবাসের অযোগ্য হিসেবে ঢাকার অবস্থান নিয়ে প্রকাশিত খবর তুলে ধরেন সরকার প্রধান। এ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে পরিবেশ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। সরকার পরিবেশকে আলাদা খাত হিসেবে নয়, এটি উন্নয়নের ভিত্তি হিসেবে দেখছে বলেও জানান তিনি। বলেন, ইকোসিস্টেম বজায় রাখতে হবে। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। দেশকে সকল প্রাণী ও প্রাণের আবাসস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তারেক রহমান। বন্য কিংবা গৃহপালিত পানি, অর্থাৎ আমাদের চারপাশ পরিবেশ প্রতিবেশ, অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। তবে আল্লাহ সকল সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে পরিবেশ পদক, সামাজিক বনায়নে অবদানকারী জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী সুরক্ষায় অবদানকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে 3টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও বৃক্ষ মেলার স্টলও ঘুরে দেখেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করে নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্য সেবা পায়, সে লক্ষ্যে 192টি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। মন্ত্রী জানান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। The main objective of this government is to ensure the primary health care of our people. আর সেই কারণে that's why we are going to establish many structures and facilities or avenues to give the health services to our people so that none is left in the villages even without care of the medical facility. হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানের লক্ষ্য হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে এমন ইরানি সামরিক সক্ষমতা দুর্বল করে দেয়া।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে জাহাজে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে কঠোর সামরিক জবাব দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক এবং চাবাহার সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানের সামরিক হামলা চালানোর পর বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে 1% বেড়ে পৌঁছে গেছে $78.8। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 78 সেন্ট বা 1% বেড়ে দাঁড়ায় $78.80। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম 74 সেন্ট বা 1.01% বেড়ে ব্যারেল প্রতি $74.26 পৌঁছায়। এর আগে বুধবার বাজার বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা শুরু করলে ব্রেন্ট ও WTI ধরনের অপরিশোধিত তেলের দাম $1 বেশি বেড়ে যায়। এর আগে দিনের লেনদেন শেষে উভয় সূচকই 2 সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বন্ধ হয়। জ্বালানি তেলের দামে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে মার্কিন পুঁজিবাজারেও। দরপতন হয়েছে মার্কিন সরকারি বন্ড, ট্রেজারি ফিউচার্সের সূচকেও। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।